হ্যালো স্টুডেন্টস, আজকে দেখতে পাচ্ছ তোমরা অ্যাডভার্ব ক্লজ। তোমরা যারা আগের ক্লাসগুলো করোনি সবার আগে সেই ক্লাসগুলো করতে হবে। অ্যাডভার্ব ক্লজ আজকে আমরা খুব সহজভাবে সাধারণভাবে একদম জলের মতো ভাবে শিখবো। ক্লাসটা একদম শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে, কারণ এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখলে তোমার আর অ্যাডভার্ব ক্লজ নিয়ে সমস্যা থাকবে না। আমরা ক্লজের অনেকটা ক্লাস করে এসেছি, আজকে এই লাস্ট ক্লাস। আজকে তোমাদেরকে অ্যাডভার্ব ক্লজটা দেখিয়ে দেবো। আগের দিনের ক্লাসে নাউন এবং অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে সুন্দরভাবে আলোচনা হয়েছে, আশা করি সেগুলো বুঝতে পেরেছো। এবং আজকে অ্যাডভার্ব ক্লজ এবং আরেকটি যেটা বিশেষ সেটা হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ নাউন ক্লজ তো শিখেছি, কিন্তু কিছু এমন সেন্টেন্স থাকে যেখানে বোঝা খুব মুশকিল হয়ে যায় যে কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডভার্ব ক্লজ। তো সেই সমস্যাটাও থাকবে না, সেই জন্য আমি কিছু এক্সাম্পল নিয়ে এসেছি যেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো সবার আগে আমরা অ্যাডভার্ব ক্লজের দিকে তাকাবো এবং সেটা বুঝে নেব। আচ্ছা, তোমরা অ্যাডভার্ব জিনিসটা তো জানো, তোমরা পার্ট অফ স্পিচে আমার অ্যাডভার্ব ক্লাসগুলো করেছো অ্যাডভার্বের, যেখানে যারা করোনি ক্লাসটাকে দেখে নিতে হবে। তো সেখানে কিন্তু আমি সুন্দরভাবে বুঝিয়েছি অ্যাডভার্ব জিনিসটা কি। অ্যাডভার্ব কিন্তু কার সম্বন্ধে আসে, অ্যাডভার্ব কার জন্য আসে, পার্ট অফ স্পিচে অ্যাডভার্বের ইউজ কেন করা হয়। অ্যাডভার্ব অ্যাডভার্বের জন্য আসে, অ্যাডভার্ব ভার্বের জন্য আসে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের জন্য আসে। মানে পার্ট অফ স্পিচে প্রায় বলতে গেলে বেশিরভাগ অংশকেই কিন্তু কোয়ালিফাই করে অ্যাডভার্ব, কিন্তু বিশেষ করে অ্যাডভার্ব কিন্তু ভার্বের জন্য আসে এবং অ্যাডভার্বের জন্যও আসে, অ্যাডজেক্টিভের জন্যও আসে। মানে এদেরকে কোয়ালিফাই করার জন্য আসে। এটা আমরা জানি, এই কনসেপ্টটা আমাদের আছে, কারণ আমরা যেহেতু পার্ট অফ স্পিচে অ্যাডভার্বের ক্লাস করেছি। এখন আমাদের যেটা বুঝতে হবে অ্যাডভার্ব ক্লজ। দেখো বিষয়টা কিন্তু কনসেপ্ট একটা সেন্টেন্সে অ্যাডভার্ব যে কারণে আসে, অ্যাডভার্ব ক্লজও সেই একই কারণে আসে। তাদের কারণ কিন্তু পারপাস কিন্তু আলাদা নয়, কিন্তু বেসিক ডিফারেন্স যেটা ওই যে আগের ক্লাসে বলেছি যে অ্যাডভার্ব হচ্ছে সিঙ্গেল একটি ওয়ার্ড আর অ্যাডভার্ব ক্লজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। এবং ক্লজের মধ্যে কোন জিনিসটা থাকে, ফাইনাইট ভার্ব থাকে, যেটা ফ্রেজের মধ্যে থাকে না। ক্লজ ফ্রেজ দুটোই কিন্তু একদল শব্দ, যেটাকে ইংলিশে বলে গ্রুপ অফ ওয়ার্ডস। ক্লিয়ার? তো আমরা অ্যাডভার্ব ক্লজটা এবার ভালো মতো বুঝে নিই। অ্যাডভার্ব সম্বন্ধে আমাদের ধারণা আছে। আচ্ছা, আমি তিনটে সেন্টেন্স তোমাদের সামনে নিয়ে এসেছি। এই তিনটে সেন্টেন্সের মধ্যে দিয়ে অ্যাডভার্ব, অ্যাডভার্ব ফ্রেজ এবং অ্যাডভার্ব ক্লজ এই তিনটে কিন্তু আমরা বুঝে নেব। চলো সেন্টেন্সটা তাহলে দেখে নিই। আই গট আপ লেট ফ্রম বেড। আমি বিছানা থেকে দেরি করে উঠি, তাই তো, দেরি করে উঠেছি। তার মানে এই যে পাস্ট, এই যে ঘটনাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আই হচ্ছে সাবজেক্ট, গট আপ এটা ভার্ব, লেট এই লেট হচ্ছে অ্যাডভার্ব। কারণ এই লেট নামক এই যে ওয়ার্ডটা এ কার জন্য এসেছে, এই গট আপ নামক ভার্বের জন্য এসেছে। তো ভার্বের জন্য যেটা আসে সেটা তো অ্যাডভার্ব, আমরা খুব ভালো মতো জানি, তাই তো, ভার্বের জন্য আসে। তো এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানে কিন্তু কোনো গ্রুপ অফ ওয়ার্ড নেই, কোনো ফ্রেজ নেই, কোনো ক্লজ নেই। পরের সেন্টেন্সটা দেখি। আই গট আপ ফ্রম বেড অ্যাট দ্য স্ট্রোক অফ 6। এখানেও দেখো একই অর্থ কিন্তু একই বোঝাচ্ছে যে আমি বিছানা ছেড়ে উঠেছিলাম 6টার সময়। এখানে একটু এক্সট্রা ইনফরমেশন দেওয়া হলো, মানে আমি 6টায় বিছানা ছেড়ে উঠেছি, তাই তো। এখানে কিন্তু লেট কথাটা নেই, লেটের পরিবর্তে এখানে কিন্তু দেওয়া হয়েছে মানে 6টাটাকেও এখানে দেরি বলা হচ্ছে, মানে আরো আগে ঘুম থেকে ওঠার প্রয়োজন আছে। সেখানে আমি 6টায় উঠেছি মানে অনেকটা লেট হয়ে গেছে, আমি অনেক কিছু করতে পারিনি। এইখানে দেখো আই সাবজেক্ট, গট আপ হচ্ছে ভার্ব, ফ্রম হচ্ছে প্রিপোজিশন, ঠিক আছে, বেড হচ্ছে বিছানা, এটাকে নাউন হিসেবে নিতে পারো। কিন্তু এই যে অংশটা দেখছো এটা কিন্তু একটা গ্রুপ অফ ওয়ার্ড, তাই তো। এই গ্রুপ অফ ওয়ার্ডটাকে আমরা কি বলবো, এ কার জন্য এসেছে, অ্যাট দ্য স্ট্রোক অফ 6, মানে 6টার সময়, মানে 6টাকে বোঝানো হচ্ছে, সকাল 6টা। এই যে গ্রুপ অফ ওয়ার্ডটা এটা কিন্তু এই গট আপের জন্য এসছে। মানে তুমি কখন গট আপ করেছো, তুমি কখন উঠেছো, আমি উঠেছি সকাল 6টার সময়। তাহলে এই অংশটা পুরোটাই কিন্তু এই ভার্বের জন্য এসছে। তাই এটাকে কিন্তু আমরা ফ্রেজ অথবা ক্লজ তার মধ্যে কোনো একটি বলতে পারি। এখন ফ্রেজ ক্লজ বুঝতে গেলে ওই যে বেসিক ডিফারেন্স, ফাইনাইট ভার্ব আছে কি নেই, যদি থাকে ক্লজ, যদি না থাকে তাহলে ফ্রেজ। কোথাও কোনো ভার্ব আমরা দেখতে পাচ্ছি না, অ্যাট প্রিপোজিশন, দা আর্টিকেল, এখানে 6 অফ, এখানে কোথাও ভার্ব নেই।
তাহলে এটাকে আমরা কি বলবো? ফ্রেজ। কি ফ্রেজ? অ্যাডভার্ব ফ্রেজ, কারণ এটা কিন্তু অ্যাডভার্বের মধ্যে এখানে কাজ করছে। ক্লজ হলো না, ফ্রেজ হলো, কারণ কোনো ফাইনাইট ভার্ব নেই। পরের সেন্টেন্সটা দেখি। I got up from bed when it was 6. When it was 6. যখন 6টা বাজে তখন আমি ঘুম থেকে উঠেছিলাম। তো এখানে কিন্তু সাবজেক্ট ভার্ব দেখতে পাচ্ছি আমরা, কিন্তু এই যে অংশটা দেখলাম এটা হচ্ছে এই যে গ্রুপ অফ ওয়ার্ড, এটা কিন্তু এখানে ফ্রেজ নয়, এটা কিন্তু এখানে ক্লজ। তার কারণটা কি? কারণটা হচ্ছে এই ওয়াজ নামক ফাইনাইট ভার্বটা এর মধ্যে রয়েছে। ওয়াজ নামক ফাইনাইট ভার্ব এই অংশটার মধ্যে রয়েছে, এবং এই গ্রুপ অফ ওয়ার্ডটা কার জন্য এসেছে? গট আপ নামক ভার্বের জন্য এসেছে, এবং এটি হয়ে গেল একটি অ্যাডভার্ব ক্লজ। আশা করি বুঝতে পেরেছো খুব সহজভাবে, জলের মতো করে। আচ্ছা, এবার আমরা তো বুঝলাম অ্যাডভার্ব ক্লজ একটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার। এবার অ্যাডভার্বের বিষয়টা কি? দেখো সেই কনসেপ্ট সেই সেম, যারা অ্যাডভার্বের পার্ট অফ স্পিচের ক্লাস দেখোনি, বারবার বলছি ক্লাসটা কিন্তু দেখো। অ্যাডভার্ব আর অ্যাডভার্ব ক্লজের মধ্যে ডিফারেন্স এরকম কিন্তু কিচ্ছু নেই, কারণ এখানেও কিন্তু সেম। অ্যাডভার্ব কিসের জন্য আসে? একটা সেন্টেন্সে ভার্বকে তো কোয়ালিফাই করতে আসছেই, কিন্তু কোয়ালিফাই করারও অনেক ধরন আছে। সময়ের জন্য আসতে পারে, টাইমের জন্য, রিজন কোনো কারণের রিজনের জন্য আসতে পারে, পারপাস, প্লেস, কন্ট্রাস্ট, ম্যানার, কন্ডিশন, কম্প্যারিজন। এই সমস্ত কারণে কিন্তু অ্যাডভার্ব যেমন আসে, এই সমস্ত কারণের জন্য কিন্তু অ্যাডভার্ব ক্লজও আসে। ঠিক আছে, চলো আমরা সেন্টেন্সগুলো দেখি। এবার আমরা দেখবো অ্যাডভার্ব ক্লজ অফ টাইম। আমরা তখন বলতাম অ্যাডভার্ব অফ টাইম, এখানে বলবো অ্যাডভার্ব ক্লজ অফ টাইম। মানে সময়ের ক্ষেত্রে কি করে একটা অংশ, মানে একদল শব্দ কিভাবে সময়কে কোয়ালিফাই করছে। চলো দেখি। হি ওয়াজ স্লিপিং হোয়েন আই কেম। তাহলে সে ঘুমোচ্ছিল যখন আমি এসেছিলাম। তাহলে সে সাবজেক্ট, ওয়াজ ভার্ব, এটাও ভার্ব, এটা হেল্পিং ভার্ব, এটা মেন ভার্ব। যখন আমি এসেছিলাম এই যে অংশটা, এই অংশটা হয়ে গেল কি? ক্লজ, কারণ এখানে একটা ভার্ব আছে। দেখো এই যে কেম নাও ভার্বটা আছে, এবং এই ভার্বটাকে আমরা, এই ভার্ব রয়েছে, এবং এই যে অংশটা, এই গ্রুপ অফ ওয়ার্ডটাকে আমরা কি বলবো? এই গ্রুপ অফ ওয়ার্ডটাকে বলবো আমরা অ্যাডভার্ব ক্লজ, এবং এটা অ্যাডভার্ব ক্লজ অফ টাইম, কারণ এই অংশটা পুরোপুরি টাইমকে নির্দেশ করছে। যে আমি যখন এসেছিলাম তখন সে ঘুমোচ্ছিল, মানে তার ঘুমানোর সময় সম্পর্কে বলা হচ্ছে। তার ঘুমানোর সময়টা কখন? যখন আমি এসেছিলাম। তাহলে সময়কে নির্দেশ করছে অ্যাডভার্ব ক্লজ অফ টাইম হচ্ছে। আচ্ছা, পরে দেখি রিজনের ক্ষেত্রে কিভাবে আসে। হি কুড নট কেম বিকজ আই ওয়াজ ইল। তাহলে সে আসেনি কারণ আমি অসুস্থ ছিলাম, মানে সে আসতে পারেনি, তার কারণ কি? আমি অসুস্থ ছিলাম। এখানে কিন্তু একটা রিজন বোঝা যাচ্ছে, মানে তার না আসার কারণটা কিন্তু বোঝা যাচ্ছে। কেন আসেনি? কারণ আমি অসুস্থ ছিলাম। তাহলে হি কুড নট কেম বিকজ আই ওয়াজ ইল। তাহলে এখানে কিন্তু আমরা একটা রিজন দেখতে পাচ্ছি, এবং এই যে গ্রুপ অফ ওয়ার্ডের মধ্যে ওয়াজ নামক ফাইনাইট ভার্বটা রয়েছে, তাহলে এটা হয়ে গেল ক্লজ, এটা হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ। এবং এই ক্লজটা কার জন্য এসছে? কারণ এটা কিসের জন্য আসছে? এই আশা নামক এই ভার্বের জন্যই কিন্তু আসছে। হি কুড নট কাম কিন্তু কেম কিন্তু নয়, কারণ এখানে কুড নামক মোডাল ভার্বটা আছে। তো কাম নামক এই আসার জন্যই কিন্তু এই পুরো অংশটা কিন্তু এসেছে। মানে তার আসার কারণ কি, না আসার কারণটা কি? তো এখানে কিন্তু একটা রিজন কিন্তু আমরা বুঝতে পারছি, মানে কারণ। তাহলে এটা হয়ে গেল অ্যাডভার্ব ক্লজ অফ রিজন। আচ্ছা, এবার দেখবো পারপাস। আমরা এটা করি যাতে ওটা পাই, এটা পারপাস না। আমি হাঁটছি যাতে আমার শরীর ভালো থাকে, তো একটা পারপাস, তো এগুলোকে তো পারপাস বোঝায়। তাহলে পারপাস ক্ষেত্রে দেখি উই ইট সো দ্যাট উই মে লিভ। তাহলে আমরা খাই কেন খাই? সো দ্যাট উই মে লিভ। এই যে অংশটা দেখো, সো দ্যাট আমরা খাই, মানে আমরা খাওয়া দাওয়া করি। কেন খাই? যাতে আমরা বেঁচে থাকি। তাহলে একটা পারপাস আছে, আমাদের খাওয়া দাওয়ার কিন্তু একটা পারপাস রয়েছে। তো আমাদের এই খাওয়া দাওয়া মানে খাওয়ার জন্যই কিন্তু এই পুরো অংশটা আসলো। সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে এই যে অংশটা দেখতে পাচ্ছি, এটা হয়ে গেল অ্যাডভার্ব ক্লজ। সবার আগে বুঝতে হবে প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট। এটা তো আমরা জানি আগের ক্লাসে, তাই এটা নিয়ে আমি কিন্তু বিস্তারিত বলছি না। আমরা একটা সেন্টেন্স সবার প্রথমে দেখে বুঝবো কোনটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর কোনটা সাবঅর্ডিনেট ক্লজ।
যেটা স্বাধীন সেটা প্রিন্সিপাল, যেটা পরাধীন মানে যেটা প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করে রয়েছে সেটা হচ্ছে কি, সেটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা সেন্টেন্সের মধ্যে সবার আগে সাবঅর্ডিনেট ক্লজকে খুঁজবো এবং তার মধ্যে দেখবো ফাইনাইট ভার্ব আছে কিনা। যদি ফাইনাইট ভার্ব থাকে, এই যে লিভ বেঁচে থাকা ফাইনাইট ভার্ব, যদি ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেটা হয়ে যাবে ক্লজ। এবার এটা কি ক্লজ বুঝতে গেলে আগে বুঝতে হবে এই পুরো অংশটা কার জন্য আসছে, এই ইট নামক ভার্বটার জন্য আসছে, তাই এটা হয়ে গেল অ্যাডভার্ব ক্লজ। এবং এটা কিন্তু একটা পারপাস, এই উদ্দেশ্যে কিন্তু আসছে, এটা পারপাস কিন্তু বোঝাচ্ছে। আচ্ছা পরের সেন্টেন্সে চলে যাই, প্লেস। তাহলে কিছু আছে প্লেস ক্ষেত্রে আমরা জানি তো অ্যাডভার্বের জিনিসগুলো তো আমরা বুঝি। আই স ইট হোয়ার এভার আই ওয়েন্ট, মানে আই স ইট আমি দেখেছি এটাকে, হোয়ার এভার আই ওয়েন্ট আমি যেখানেই গিয়েছিলাম, মানে যেখানেই গিয়েছিলাম সেখানেই সেটাকে দেখেছি, মানে আমি যেখানেই গিয়েছি সেখানেই কিন্তু এটাকে দেখেছি, মানে এই জিনিসটাকে কিন্তু খুব আমি দেখতে পাচ্ছিলাম আর কি। এরকম একটা সেন্সে আই স ইট এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এই পুরো অংশটা হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ, হোয়ার এভার আই ওয়েন্ট যেখানেই আমি গিয়েছিলাম। তো এই অংশটার মধ্যে ওয়েন্ট নামক একটা কি আছে, ফাইনাইট ভার্ব রয়েছে, তাই এটা হয়ে গেল ক্লজ। এবং এই অংশটা কার জন্য আসছে, এই স নামক ভার্বের জন্য আসছে, তাই তো। আমি দেখেছিলাম, আমি দেখেছিলাম, কি দেখেছিলাম, কখন দেখেছিলাম, এখানে একটা প্লেস বোঝাচ্ছে কখন দেখেছিলাম, কোথায় দেখেছিলাম, তো সেই ক্ষেত্রে প্লেসের জন্য এই অংশটা কিন্তু অ্যাডভার্ব ক্লজ। যেখানেই আমি গিয়েছিলাম সেখানেই কিন্তু আমি দেখেছিলাম, তো এটা একটা প্লেস বোঝাচ্ছে, তাই এটা অ্যাডভার্ব ক্লজ অফ, এই অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস কে নির্দেশ করছে। আচ্ছা পরেরটা দেখি, কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে কি, সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা বুঝবো, দেখি। দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, মানে যদিও সে গরিব সে হয় অনেস্ট, সে সৎ, তাহলে গরিব হওয়া সত্ত্বেও সে সৎ। তো এইরকম যে সেন্স এখানে কিন্তু কন্ট্রাস্ট বোঝাচ্ছে, মানে ঠিক বিপরীত একটা অংশ তার বিপরীত একটা সেন্স, মানে এটা হলে তো এটা হওয়া উচিত কিন্তু ঠিক সেটা না, অন্যটা। মানে পড়াশোনা না করলে তো ফেল করা উচিত, দেখা গেল সে পড়াশোনা করছে না কিন্তু সে পাশ করে গেল, তাহলে এই যে বিপরীত, এই বিপরীত অংশটাকেই বলা হচ্ছে কন্ট্রাস্ট। তাহলে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, এই যে হি ইজ অনেস্ট এই কথাটা কিন্তু একদম স্বাধীন, তাহলে এটাকে কিন্তু আমরা প্রিন্সিপাল ক্লজ বলবো। তাহলে এই প্রিন্সিপাল ক্লজের মধ্যে তো কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে। সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে যে সমস্যাটা সেটা হচ্ছে এটা কি ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। কেন, কারণ এই অংশটার মধ্যে দিয়ে একটা কন্ট্রাস্ট প্রকাশ পাচ্ছে এবং এটার মধ্যে একটা ভার্ব রয়েছে, তাই এটাকে বলবো আমরা ক্লজ। ক্লিয়ার। এবং এখানে কিন্তু একটা কন্ট্রাস্ট প্রকাশ পাচ্ছে, মানে যদিও সে ছিল গরিব, এই যে একটা গরিব হওয়ার একটা কন্ট্রাস্ট যে বোঝাচ্ছে এখানে, মানে গরিব হয়েছে কিন্তু তবুও সে অনেস্ট, এই কন্ট্রাস্ট এখানে কিন্তু ফিল হচ্ছে। পরের অংশটা দেখি, ম্যানার। হি রানস অ্যাজ ফাস্ট অ্যাজ এ হর্স, সে দৌড়ায়, প্রিন্সিপাল ক্লজ, অ্যাজ ফাস্ট অ্যাজ এ হর্স মানে এতটা জোরে দৌড়ায় যতটা জোরে ঘোড়া দৌড়ায়। তো এখানে দেখো, এখানে এটাকে আমরা কি বলতে চাইছি, এটা হচ্ছে ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটা ফ্রেজ না ক্লজ, এটা কিন্তু ক্লজ। কেন স্যার, এখানে তো কোনো ফাইনাইট ভার্ব দেখতে পাচ্ছি না, এখানে ফাইনাইট ভার্বটা উজ্জ আছে, এখানে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব রয়েছে, মানে অ্যাজ ফাস্ট অ্যাজ এ হর্স, এতটা জোরে দৌড়ায় যতটা জোরে ঘোড়ার পরে কিন্তু আমি রানস কথাটাকে দিইনি, RUNS, এই রানস কথাটা যদি নাও দেওয়া হয়, মানে না দেওয়াও যদি হয় তাহলেও কিন্তু এখানে একটা কিন্তু ভার্ব উজ্জ থাকছে, তো এটাকে কিন্তু আমরা ক্লজ বলবো। তো এই অংশটার সাথে যদি রানস কথাটাও থাকে কোনো অসুবিধা নেই, তো এটা হয়ে গেল ক্লজ। কি ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। কেন, এটা একটা ম্যানার বোঝাচ্ছে, মানে তার দৌড়ানোর ম্যানারটা কেমন, ম্যানার মানে কি ধরন, মানে সে কি ধরনের দৌড়ায়, সে কি কচ্ছপের মতো দৌড়ায় না ঘোড়ার মতো দৌড়ায়, তার একটা দৌড়ানোর ধরন কিন্তু আমরা এখানে খুব সহজে বুঝতে পারছি। তো এটা হয়ে গেল অ্যাডভার্ব ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ অফ ম্যানার। ঠিক যেমন অ্যাডভার্ব অফ ম্যানার, ঠিক একই রকম ভাবে অ্যাডভার্ব ক্লজ অফ ম্যানার। আচ্ছা এবার দেখবো কন্ডিশন, দেখি। ইফ ইউ হেল্প ইউর নেইবার্স দে উইল হেল্প ইউ, মানে তুমি যদি তোমার প্রতিবেশীদের সাহায্য করো তারাও তোমাকে সাহায্য করবে। তো এখানে একটা কন্ডিশন আসছে, মানে তাদের থেকে সাহায্য তোমাকে পেতে গেলে তোমাকে তাদেরকে সাহায্য করতে হবে, এই একটা কন্ডিশন কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। তাহলে দে উইল হেল্প ইউ, তারা তোমাকে সাহায্য করবে। দেখো এই অংশটা কিন্তু একদম স্বাধীন, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ,
এটা কিন্তু একদম স্বাধীন। দে উইল হেল্প ইউ, তারা তোমাকে সাহায্য করবে। হ্যাঁ, স্বাধীন। তাহলে তার কারণটা কি? তাদের সাহায্য করা, কেন তারা আমাকে সাহায্য করবে? এবার তার কারণটা হচ্ছে, কন্ডিশনটা হচ্ছে ইফ ইউ হেল্প ইউর নেইবার্স, যদি তুমি তোমার প্রতিবেশীদের হেল্প করো, সাহায্য করো। তো এখানে কিন্তু হেল্প নামক ভার্বটা রয়েছে, তাই এই পুরো অংশটা হয়ে গেল কি? ক্লজ। কি ক্লজ? অ্যাডভার্ব ক্লজ, এবং অ্যাডভার্ব অফ কন্ডিশনকে কিন্তু এখানে প্রকাশ করা হচ্ছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো জিনিসগুলো কিভাবে হচ্ছে। আচ্ছা, এবার কম্প্যারিজন। কম্প্যারিজন মানে আমরা জানি, কম্প্যারিজন মানে তুলনা করা, দুজনের সাথে বা দুইয়ের বেশি অধিকের সাথে তুলনা করা হচ্ছে, তুলনা, কম্পেয়ার। এলিফ্যান্ট ইজ স্ট্রঙ্গার দেন মোস্ট আদার অ্যানিমেলস। তাহলে এলিফ্যান্ট, হাতিরা, এলিফ্যান্ট মানে হাতি হয় শক্তিশালী অন্যান্য অ্যানিমেলদের তুলনায়, তুলনা করা হচ্ছে অন্যান্য অ্যানিমেলদের সাথে। তাহলে এলিফ্যান্ট ইজ স্ট্রঙ্গার, এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কি প্রিন্সিপাল ক্লজ, কারণ এখানে কোনো একটা স্বাধীন একটা সেন্টেন্স, এলিফ্যান্ট শক্তিশালী হয়, ব্যাস, এখানে কোনো পরাধীনতা নেই। কিন্তু পরের যে অংশটা, দেন মোস্ট আদার অ্যানিমেলস, তো এইখানেই কিন্তু পরাধীনতা, এবং এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কোথা থেকে শুরু হচ্ছে? এই দেন থেকে একদম অ্যানিমেলস পর্যন্ত সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটা সাবঅর্ডিনেট অংশ। ক্লজও হতে পারে, ফ্রেজও হতে পারে। আমরা কি ভার্ব দেখতে পাচ্ছি? মোস্ট আদার অ্যানিমেলস, দেন না, কোনো ভার্ব নেই। তাহলে কি এটা ফ্রেজ? না, এটা ফ্রেজ নয়, এটা কিন্তু ক্লজ। কেন? এখানে ভার্বটা উজ্জ আছে। দেখো, তুলনার ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে এলিফ্যান্ট যেমনটা হয়, মানে এলিফ্যান্ট হয় স্ট্রঙ্গার, অ্যানিমেল হয় স্ট্রঙ্গার। তাহলে দুজনেই স্ট্রঙ্গার, কিন্তু সবথেকে বেশি কে স্ট্রং? সেটা হচ্ছে এলিফ্যান্ট। তাহলে এখানেও কিন্তু একটা ভার্ব রয়েছে, যে ভার্বটা উজ্জ, আর, ARE। অ্যানিমেলস, অনেক কটা অ্যানিমেলস। তো লাইনটা ঠিক এরকম, এলিফ্যান্ট ইজ স্ট্রঙ্গার দেন মোস্ট আদার অ্যানিমেলস আর, মানে অন্যান্য অ্যানিমেলরা হয় শক্তিশালী। তো হওয়া সেন্সে আর কথাটা এখানে কিন্তু দেয়া হচ্ছে না, কারণ এখানে একটা সেন্স বোঝা যাচ্ছে। তো এখানে কিন্তু এই আর নামক ভার্বটা না থাকলেও এটা কিন্তু ক্লজ। ক্লিয়ার? এবং এটা হচ্ছে কম্প্যারিজন বোঝাচ্ছে, এবং এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। ঠিক আছে, অ্যাডভার্ব ক্লজ অফ কম্প্যারিজন। এবার তো আমরা বুঝলাম অ্যাডভার্ব ক্লজটা, খুব সুন্দরভাবে কিন্তু আমরা বুঝে গেলাম। এবার যে অংশটা আসছে সেটা হচ্ছে আমাদের তিনটে ক্লজ খুব ভালো মতো হলো, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। এবার এমন কিছু সেন্টেন্স আছে যেখানে বুঝতে গেলে খুব অসুবিধা হয়, তো আমি জাস্ট কি পয়েন্ট, ছোট্ট একটা অংশ ধরিয়ে দেবো যাতে তোমাদের এই সমস্যাটা না হয়। আমি কয়েকটা সেন্টেন্স এনেছি, সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা বুঝে নেব। দেখো, অ্যাডজেক্টিভ ক্লজ এবং নাউন ক্লজ, এই যে এই দুটো ক্লজের মধ্যে আমরা যদি তুলনা করি, একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা জিনিসগুলো বুঝে নেব। আই নো দ্য ম্যান হু ডিড ইট। সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, মানে আই নো দ্য ম্যান, আমি চিনি মানুষটাকে, হু ডিড ইট, যে এটা করেছে। আচ্ছা, একই রকম সেন্টেন্স দেখো, আই নো হু ডিড ইট, আমি জানি কে এটা করেছে। দেখো, অর্থ কিন্তু সেম, কিন্তু একটা তফাৎ কিন্তু এখানে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। দ্য ম্যান, দেখতে পাচ্ছ, আমি জানি মানে আমি চিনি, আই নো মানে আমি জানি বা চিনি, যে কোনো একটা সেন্সে হতে পারে। আমি কাকে চিনি? দ্য ম্যান, এই মানুষটাকে। পরেরটা দেখো, আই নো, দ্য ম্যান কথাটা কিন্তু নেই। আমি যাকে চিনি সে কিন্তু আগেরটায় রয়েছে, এটা কিন্তু নেই, কিন্তু সেন্স কিন্তু আগে বোঝাচ্ছে যে এটা করেছে। তো এই যে অংশটা, এই অংশটাকে আমরা বলবো অ্যান্টিসিডেন্ট। অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ যে অ্যান্টিসিডেন্টের জন্য আসে, ঠিক তার পরেই কিন্তু বসে। ঠিক আছে, যেমন দেখো, এই যে হু ডিড ইট, এই যে অংশটা, এই অংশটা কার জন্য এসছে? দ্য ম্যান, এই অ্যান্টিসিডেন্টের জন্য কিন্তু এসেছে, তাই না? মানে কে এটা করেছে? কে করেছে? দ্য ম্যান করেছে। তো দ্য ম্যান, এই অ্যান্টিসিডেন্টের জন্য কিন্তু হু ডিড ইট কথাটা কিন্তু এসেছে। তো এই যে ক্লজটা, এই ক্লজটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ অ্যান্টিসিডেন্টে কিন্তু পরে বসলো। কিন্তু পরের সেন্টেন্সটাই কিন্তু আমরা কোনো অ্যান্টিসিডেন্ট দেখতে পাচ্ছি না। আছে কোনো অ্যান্টিসিডেন্ট? অ্যান্টিসিডেন্ট কিন্তু নেই, মানে যার জন্য কথাটা বলা হচ্ছে সেই ব্যক্তিটা কিন্তু নেই, কিন্তু আমরা বুঝতে পারছি, সেন্সটা কিন্তু আমরা বুঝতে পারছি। তো এইখানে তফাৎটা কিন্তু লুকিয়ে রয়েছে। যদি অ্যান্টিসিডেন্ট সেন্টেন্সে থাকে, ঠিক আছে, তাহলে আমরা সেই ক্লজটাকে বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। যদি অ্যান্টিসিডেন্ট না থাকে তাহলে আমরা সেটাকে বলবো
নাউন ক্লজ। এই জিনিসটার এই ডিফারেন্সটা বুঝে নাও। সেন্টেন্সে অ্যান্টিসিডেন্ট যদি থাকে, মানে যার জন্য কথা বলা হচ্ছে সেই অংশটা যদি থাকে, তাহলে সেই ক্লজটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। এবং অ্যান্টিসিডেন্ট যদি না থাকে, মানে যার জন্য বলা হচ্ছে সে নেই, সেন্টেন্সটার মধ্যে নেই, তাহলে সেটাকে বলবো আমরা নাউন ক্লজ। তাহলে একটা জিনিস একদম ক্লিয়ার, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজে কিন্তু অ্যান্টিসিডেন্ট একদম থাকবে এবং অ্যান্টিসিডেন্টের পরেই কিন্তু সেই অংশটা বসবে, যেটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। যদি অ্যান্টিসিডেন্ট না থাকে তাহলেই নাউন ক্লজ। আচ্ছা, তো পরে আরেকটা সেন্টেন্সের মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করি। দেখো, টেল মি দ্য টাইম, বলো আমাকে ওই সময়টা, হোয়েন হি উইল কাম, যখন সে আসবে, মানে সে কখন আসবে, সে আসার টাইমটা আমাকে বলো। তাহলে টেল মি দ্য টাইম, তাহলে সেই সময়টাকে বলা হচ্ছে, সেই সময়টা সম্বন্ধে আমাকে বলো। তো সেই সময়টা কিন্তু এখানে অ্যান্টিসিডেন্ট, তাই তো? এবং এই অ্যান্টিসিডেন্টের পরেই কিন্তু এই অংশটা চলে আসলো এবং এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, কিন্তু পরের অংশটা দেখতে পাচ্ছি টেল মি হোয়েন হি উইল কাম, বলো আমাকে কখন সে আসবে। এখানে কিন্তু দা টাইম নামক এই অ্যান্টিসিডেন্টটা কিন্তু নেই, দা টাইম নামক অ্যান্টিসিডেন্টটা কিন্তু এখানে নেই। তো এটাকে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলবো না, তখন অ্যাডজেক্টিভ ক্লজটা কিসে পরিণত হবে? নাউন ক্লজে পরিণত হবে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? নাউন ক্লজে তখন পরিণত হবে। তো একদম আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, পরের আরো 4টে সেন্টেন্স আছে। দেখো, আই ডোন্ট নো হোয়েন হি কেম হেয়ার। দেখো, আই ডোন্ট নো, আমি জানি না। কি জানি না সেটা কিন্তু এখানে বলা হচ্ছে। দেখো, হোয়েন হি কেম হেয়ার, কখন সে এসেছিল। আমি জানি না কখন সে এসেছিল, তাই তো? তো আমি জানি না, হোয়েন হি কেম হেয়ার, হোয়েন হি কেম হেয়ার এটা একটা ক্লজ। পরের সেন্টেন্সটা দেখি, আই ডোন্ট নো, আমি জানি না, দ্য টাইম হোয়েন হি কেম হেয়ার। এই দেখো অ্যান্টিসিডেন্ট দেখতে পাচ্ছ? আগেরটা কিন্তু আই ডোন্ট নো, আমি কি জানি না, মানে সেই না জানার অ্যান্টিসিডেন্টটা কিন্তু এখানে নেই, এখানে কিন্তু সেই অ্যান্টিসিডেন্টটা রয়েছে। তো যেহেতু এখানে অ্যান্টিসিডেন্ট রয়েছে, তাই এই অংশটাকে কি বলবো আমরা? অ্যাডজেক্টিভ ক্লজ। কি বলবো? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু এই অংশটাকে তাহলে আমরা কি বলবো? এখানে তো কোনো অ্যান্টিসিডেন্ট নেই, তো এটাকে কি আমরা নাউন ক্লজ বলবো? না, এটাকে আমরা বলবো অ্যাডভার্ব ক্লজ। কেন অ্যাডভার্ব ক্লজ হলো? কারণ এখানে অ্যাডভার্বের মতো কাজ করছে। দেখো, একটা সময় নির্দেশ করা হচ্ছে, কখন সে, মানে একটা টাইম নির্দেশ করা হচ্ছে। আমি জানি না হোয়েন হি কেম হিয়ার, কখন সে এসেছিল, তার আসার সেই সময়, মানে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব ক্লজ অফ টাইমকে বোঝাচ্ছে, তাই এটা কিন্তু অ্যাডভার্ব ক্লজ। অ্যান্টিসিডেন্ট নেই, এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। একই রকম দেখতে সেন্টেন্স, সেম, শুধুমাত্র অ্যান্টিসিডেন্টটা ঢুকে গেল বলে সেটাকে কিন্তু আর অ্যাডভার্ব ক্লজ বলতে পারবো না, অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। পরের সেন্টেন্সটা দেখি, দিস ইজ হোয়ার রবীন্দ্রনাথ লিভড। পরের সেন্টেন্সটা দেখো, দিস ইজ দ্য প্লেস হোয়ার রবীন্দ্রনাথ লিভড। দুটো সেন্টেন্সেই দেখো, দিস ইজ রবীন্দ্রনাথ লিভড, রবীন্দ্রনাথ লিভড, ঠিক আছে, রয়েছে। কিন্তু এখানে যে বিষয়টা, এই হোয়ার রয়েছে, এখানেও হোয়ার রয়েছে, এখানেও হোয়ার রয়েছে। তাহলে দিস ইজ হোয়ার রবীন্দ্রনাথ লিভড, দিস ইজ হোয়ার রবীন্দ্রনাথ লিভড। জাস্ট অ্যাড কি হলো? দ্য প্লেস। দ্য প্লেসটা কি? এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট। তো এই অ্যান্টিসিডেন্ট এখানে আসছে, যার জন্য এটাকে আমরা বলবো কি? অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু আগের সেন্টেন্সে কোনো অ্যান্টিসিডেন্ট নেই এবং এটা কি প্রকাশ পাচ্ছে? হোয়ার রবীন্দ্রনাথ লিভ, কোন একটা প্লেস বোঝাচ্ছে, প্লেস বোঝাচ্ছে, অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস, তাই এটাকে আমরা বলবো অ্যাডভার্ব ক্লজ। ঠিক আছে, এটাকে বলবো আমরা অ্যাডভার্ব ক্লজ আর এটাকে বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। তো একটা কথা একদম পরিষ্কারভাবে একদম সামারাইজ করে খুব সহজভাবে ছোট করে বলছি, যদি অ্যান্টিসিডেন্ট থাকে এবং অ্যান্টিসিডেন্টের পরের অংশটাকেই আমরা বলবো অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। যদি অ্যান্টিসিডেন্ট না থাকে তাহলে সেটা অ্যাডভার্ব ক্লজও হতে পারে, নাউন ক্লজও হতে পারে। তো অ্যাডভার্ব ক্লজ আর নাউন ক্লজ বোঝা আমাদের পক্ষে খুব সহজ, যেহেতু আমরা জিনিসগুলো দেখেছি, বুঝেছি। কারণ নাউন ক্লজ নাউনের মতো কাজ করবে, অ্যাডভার্ব ক্লজ অ্যাডভার্বের মতো কাজ করবে। মানে যদি সেন্স, ওই রকম সেন্স বা কন্ডিশন থাকে, তাহলে আমরা যেটা যে কন্ডিশনে বসছে সেই কন্ডিশন অনুযায়ী বলবো নাউন ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ। কিন্তু যদি অ্যান্টিসিডেন্ট থাকে তখনই কিন্তু সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যান্টিসিডেন্ট না থাকলে সেটা ওই দুটোর মধ্যে একটা হতে পারে, সেটা সেই অনুযায়ী, সেই রুলস অনুযায়ী, যেরকমটা আমরা শিখেছি সেই অনুযায়ী করব।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোথাও যদি সমস্যা থাকে আমাকে কমেন্ট করো, ঠিক আছে? আর আমি লাইভ ক্লাসে তোমাদের জন্য প্র্যাকটিস বিষয়গুলো নিয়ে আসবো। আমি এবার ঠিক করেছি যে লাইভ ক্লাসগুলো সপ্তাহে একদিন কি দুদিন আমি লাইভ ক্লাস করাবো এবং ডেটটা ফিক্সড করব, সেই দিনে তোমাদেরকে একদম সুন্দর করে প্র্যাকটিস করাবো একদম লাইভে এসে। আশা করি বুঝতে পারছো ক্লাসগুলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করো, যাতে সবাই এই ভিডিওর সুযোগ সুবিধা এবং লাভ নিতে পারে। সবাই ভালো থেকো, দেখা হবে আরেকটি নতুন ক্লাসে, এবং যেখানে আমি ক্লজ করেছি ফ্রেজ নিয়ে আলোচনা করব।